হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা জারণ বিজারণ পাঠটুকু শুরু করব। আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মূলত জারণ বিজারণের সাধারণ নিয়ম। আমরা আজকে জারণ বিজারণের সাধারণ নিয়মগুলো দেখব, পরে কিছু যৌগের জারণ মান নির্ণয় করব এবং কিছু ব্যতিক্রম যৌগের জারণ মান নির্ণয় করব। ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা একদম বেসিক থেকে টপিকটা শুরু করব। হ্যাঁ, দেখো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে জারণ বিজারণ সাধারণ নিয়ম। জারণ বিজারণ কাকে বলে বলতে পারবা? বলতো জারণ কাকে বলে? জারণ হচ্ছে কি এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে কি হয়, কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, সেটাই হচ্ছে জারণ, বা ইলেকট্রন দান করে। বিজারণ কি? এটা এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে কোনো পদার্থ কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, চলো জারণ বিজারণ সাধারণ বিক্রিয়া। সাধারণ নিয়ম, জারণ বিজারণ সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম আমাদের আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ভিত্তিটা মজবুত করব আমরা। হ্যাঁ, এমন একটি ক্লাস আমাদের। আমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারলে সামনের ক্লাসগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জারণ কথাটা কি বললাম? জারণ মানে কি ভাই? ইলেকট্রন ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ করা। আর বিজারণ কি? ইলেকট্রন গ্রহণ করা, তাই না? ওকে, দেখো জারণ কি ভাই? জারণ হচ্ছে, লিখে ফেলি, জারণ জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ বা ছাড়ন। আর বিজারণ কি ভাই? আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। বিজারণ ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে, আমরা এই দুইটা কথাই মনে রাখবো এখন আপাতত। আমরা এই অধ্যায়ের যত সামনে যাব জারণ বিজারণ সম্পর্কে আমাদের কি হবে, আরো বিশদভাবে আমরা জানতে পারবো। ঠিক আছে, আসো আয়নিক যৌগ চিনো। আয়নিক যৌগ কাকে বলে? ধাতু এবং অধাতু মিলে যে যৌগ গঠন করে সেটাই হচ্ছে মূলত আয়নিক যৌগ। হ্যাঁ, দেখো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে জারণ বিজারণের সাধারণ নিয়ম। আমরা মূলত জারণ বিজারণের নিয়মগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো তোমাকে বলেছে কি, 1 নম্বর নিয়ম বলেছে কি, বুঝিও। হ্যাঁ, তোমাকে বলেছে আয়নিক যৌগে ধাতুর জারণ মান ধনাত্মক। আয়নিক যৌগে ধাতুর জারণ মান ধনাত্মক, এটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সরি, আয়নিক যৌগে ধাতুর জারণ মান ধনাত্মক এবং অধাতুর জারণ মান ঋণাত্মক। আয়নিক যৌগে ধাতুর জারণ মান ধনাত্মক। আয়নিক যৌগে ধাতুর জারণ মান ধনাত্মক এবং অধাতুর জারণ মান ঋণাত্মক। এবং অধাতুর জারণ মান ঋণাত্মক। এখন তুমি চিন্তা করো আয়নিক যৌগ কাকে বলে? অধাতুর জারণ মান ঋণাত্মক। আয়নিক যৌগ ভাই কি? যে যৌগে কি হবে, যে যৌগটা ধাতু এবং অধাতু নিয়ে গঠিত হবে, তাই না? তাকে আমরা বলবো কি? আয়নিক যৌগ। অধাতুর জারণ মান কি হবে? ঋণাত্মক হবে। আয়নিক যৌগে ধাতুর জারণ মান ধনাত্মক এবং অধাতুর জারণ মান কি? ঋণাত্মক। একটু খেয়াল করো ভাই, দেখো সোডিয়াম ক্লোরাইড আমরা লিখলাম। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড কি একটা আয়নিক যৌগ। কারণ কেন সোডিয়াম ক্লোরাইডকে কেন আয়নিক যৌগ বললাম বলো না? কারণ সোডিয়াম হচ্ছে এখানে ধাতু, এই সোডিয়াম হচ্ছে কি ধাতু, আর ক্লোরিন হচ্ছে কি অধাতু। এই ধাতু আর অধাতু মিলেই আয়নিক যৌগ গঠিত হয়। আয়নিক যৌগ ঘটিত হয়। ঠিক আছে, ধাতু আর অধাতু মিলেই আয়নিক যৌগ ঘটিত হয়। এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড লিখেছি, খাদ্য লবণ। ঠিক আছে, এই সোডিয়াম ক্লোরাইড কি একটা আয়নিক যৌগ। এখানে ধাতু হচ্ছে সোডিয়াম এবং অধাতু হচ্ছে কি ক্লোরিন, তাই তো?
আমরা কি বলেছি, ধাতুর জারণ মানটা কি ধনাত্মক। আয়নিক যৌগে ধাতুর জারণ মান ধনাত্মক, অধাতুর জারণ মানটা কি ঋণাত্মক, তাই না ভাই? তাহলে সোডিয়াম, এটার জারণ মান কত হবে? ধনাত্মক হবে, ঠিক আছে। আর ক্লোরিনের জারণ মান হবে ঋণাত্মক। এখন মান কত হবে? ধনাত্মক মানটা কত হবে এবং ঋণাত্মক মানটা কত হবে, তাই তো। সোডিয়াম যেহেতু গ্রুপ 1 এর মৌল, তাই এদের জারণ মান কত হয়? সোডিয়ামের 1 হয়, ঠিক আছে। আর ক্লোরিন হ্যালোজেন, এই হ্যালোজেনের জারণ মান হয় ভাই কত? -1। এবং যৌগের মোট জারণ মান 0 হয়। দেখো এই সোডিয়াম ক্লোরাইড যৌগটার মোট জারণ মান 0, কারণ সোডিয়াম +1 ক্লোরিন -1 ইকুয়াল 0, ঠিক আছে। আমরা নিয়ম লিখে দিব, হ্যাঁ, তুমি এটা বুঝতে পেরেছ। আয়নিক যৌগে ধাতুর জারণ মান ধনাত্মক এবং অধাতুর জারণ মান ঋণাত্মক, ঠিক আছে। ওকে, পরে তোমাকে 2 নম্বর নিয়মটা বলেছে কি, মুক্ত মৌলের জারণ মান 0। মুক্ত মৌলের জারণ মান 0। মুক্ত মৌলের জারণ মান 0। মৌলের জারণ মান মুক্ত মৌলের জারণ মান 0, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে ভাই, ক্লোরিন। মুক্ত মৌলের জারণ মান 0, O2, N2, ক্লোরিন, এইগুলো, হ্যাঁ ভাই, এগুলো হচ্ছে মুক্ত মৌল। আরো অনেক কিছু আছে, এদের জারণ মান কত? এই মুক্ত মৌলগুলোর জারণ মান হচ্ছে কত ভাই? 0। মুক্ত মৌলের জারণ মান 0, ঠিক আছে ভাই। ওকে, আর যৌগের মোট জারণ মানও 0 হয়, ঠিক আছে। তোমাকে এখানে একটু বলেছিলাম, দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড যৌগটার মোট জারণ মান কত? 0। আমি এই কথাটাও লিখে দিই, হ্যাঁ, যৌগের মোট জারণ মান 0। যৌগের মোট জারণ মান 0। যৌগের মোট জারণ মান, যৌগের মোট জারণ মান কত? 0। যৌগের মোট জারণ মান 0 হয়, ঠিক আছে ভাই। যৌগের মোট জারণ মান 0 হয়। দেখো আমরা দুইটা যৌগ লিখলাম আমরা সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের জারণ মান কত হয় ভাই? সোডিয়ামের জারণ মান হচ্ছে +1। ক্লোরিনের জারণ মান কত? -1। মোট জারণ মান কত ভাই? 0, ঠিক আছে। আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড দেখি। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2 এর মৌল, ঠিক আছে। এবং অক্সিজেন, এটা কি সাধারণ অক্সাইড, তাই না? সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -2। নিয়মগুলো সামনে লিখে দিব, হ্যাঁ। আর ম্যাগনেসিয়াম কি গ্রুপ 2 এর মৌল, তাই ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে +2। মোট জারণ মান কত ভাই? 0। বুঝতে পেরেছ? যৌগের মোট জারণ মান 0 হয়, এই কথাগুলো মনে রাখতে হবে। পরে কি, মুক্ত মৌলের জারণ মান 0 হয়। জারণ বিজারণ বিক্রিয়া হতে হলে জানো কি প্রয়োজন? মুক্ত মৌল থাকা প্রয়োজন। মুক্ত মৌল না থাকলে জারণ বিজারণ বিক্রিয়া হয় না, ঠিক আছে। জারণ বিজারণ বিক্রিয়া হয় না, ওই যে অ্যাসিড ক্ষার বিক্রিয়াটা, হ্যাঁ, প্রশমন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া হবে না। পরে যে বিক্রিয়ায় অধক্ষেপ করবে সেগুলো জারণ বিজারণ বিক্রিয়া হবে না, ঠিক আছে। আমরা সামনে পড়বো এই অধ্যায়ের। দেখো আমরা এবার সমযোজী যৌগে চলে যাই, হ্যাঁ। সমযোজী যৌগ ভাই কাকে বলে? দুইটা অধাতু নিজেদের মাঝে বন্ধন গঠন করে যে যৌগটা গঠন করবে তাকে বলবো সমযোজী যৌগ। দুইটা অধাতু পরস্পরের সাথে মিলিত হয় যে বন্ধন গঠন করবে তাকে বলবো আমরা কি? সমযোজী যৌগ, ঠিক আছে। সমযোজী যৌগ ভাই কারা গঠন করবে? দুইটা অধাতু। আয়নিক যৌগ গঠন করেছিল কে? ধাতু আর অধাতু মিলে। আর সমযোজী যৌগ গঠন করবে দুইটা অধাতু, ঠিক আছে। ওকে, চলো 4 নম্বর কি বলবো? সমযোজী যৌগে দুইটা অধাতুর মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা কম তার জারণ মান ধনাত্মক। বুঝছো? সমযোজী যৌগে, তাহলে সমযোজী যৌগটা আশা করি বুঝতে পেরেছ, দুইটা অধাতু,
মিলে যে যৌগ গঠন করবে সেটাই হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগে দুটি অধাতুর মধ্যে সমযোজী যৌগে দুটি অধাতুর মধ্যে সমযোজী যৌগে দুটি অধাতুর মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার জারণ মান ঋণাত্মক এবং যার তড়িৎ ঋণাত্মকতা কম তার জারণ মান ধনাত্মক। বুঝিও, সমযোজী যৌগের দুটি অধাতুর মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতার মান কম তার জারণ মান ধনাত্মক। তার জারণ মান ধনাত্মক। সমযোজী যৌগে দুইটা অধাতুর মধ্যে যার তড়িৎ ঋণাত্মকতার মান কম তার জারণ মান ধনাত্মক। আর ভাই যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার জারণ মান ঋণাত্মক। তোমাকে এখানে দুইটা কথা বলেছে, হ্যাঁ, সমযোজী যৌগে দুটি অধাতুর মধ্যে, কারণ আমরা জানি সমযোজী যৌগ দুইটা অধাতু গঠন করে, দুইটা অধাতুর মধ্যে সমযোজী যৌগে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার জারণ মান হচ্ছে কি ভাই, ঋণাত্মক। যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার জারণ মান হচ্ছে ঋণাত্মক, আর যার তড়িৎ ঋণাত্মকতার মান কম তার জারণ মান ধনাত্মক। আসো আমরা একটা সমযোজী যৌগ লিখি, হ্যাঁ, যেমন ধরো পানি। কারণ কি, পানিতে কি আছে, হাইড্রোজেন অক্সিজেন দুইটাই হচ্ছে অধাতু। বুঝছো, লিখলাম আমরা কি পানি। খেয়াল করো, হ্যাঁ, পানিতে আমরা কি জানি ভাই, বুঝো, অক্সিজেনের জারণ মান কত, অক্সিজেনের জারণ মান -2 আর হাইড্রোজেনের জারণ মান +1 হয় দুইটার জন্য, তাহলে +1 × 2 এই কথাটা বুঝছো ভাই? একটার জন্য হাইড্রোজেনের জারণ মান +1 হয়, দুইটা আছে এই জন্য +1 × 2, তাহলে এতটুক কি হইলো ভাই, +2, আর অক্সিজেন কি ভাই, -2, তাহলে মোট জারণ মান কত ভাই, 0। বুঝিও, কিন্তু কথা হচ্ছে কি ভাই, যার তড়িৎ ঋণাত্মকতার মান কম তার জারণ মান ধনাত্মক। জানো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 2.1। ঠিক আছে, এগুলো কিন্তু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে পড়িয়েছি যে কার তড়িৎ ঋণাত্মকতার মান কত হয়। বুঝিও, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, বেশি, এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি ভাই, কম। আমাদের কথা হচ্ছে কি, যার তড়িৎ ঋণাত্মকতার মান কম তার জারণ মান ধনাত্মক, তাই তো? দেখো তো কার তড়িৎ ঋণাত্মকতার মান কম, হাইড্রোজেনের, তাই হাইড্রোজেনের জারণ মান কি ভাই, ধনাত্মক। আশা করি বুঝতে পেরেছো। আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই অক্সিজেনের জারণ মান কি, ঋণাত্মক। এই যে দেখো, যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার জারণ মান ঋণাত্মক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার আরেকটা নিয়মে চলে যাব। বলেছে কোন মৌলে একাধিক জারণ মান থাকতে পারে, কোন মৌলের একাধিক জারণ মান থাকতে পারে। যেমন আয়রনের কথাই চিন্তা করো, আয়রনের জারণ মান 2 হতে পারে, 3 হতে পারে, তাই না? আমরা কিন্তু পড়ে আসছি এগুলো পরিমাণ ইয়েতে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে। এই যে অবস্থান্তর মৌলগুলোর পরিবর্তনশীল জারণ অবস্থার ব্যাখ্যা পড়ে আসছিলাম না? তাহলে কি, কোন মৌলের একাধিক জারণ অবস্থা থাকতে পারে, এটা তো আমরা জানি। সেই মৌলগুলোর সর্বোচ্চ জারণ মান কত এবং সর্বনিম্ন জারণ মান কত, এটা বের করার একটা উপায় আছে। সর্বোচ্চ জারণ মান হচ্ছে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা,
কোন মৌলের সর্বোচ্চ জারণ মান কিভাবে বের করব আমরা? সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করে। আর সর্বনিম্ন জারণ মান কিভাবে বের করব? সর্বশেষ কক্ষপথের মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা হিসাব করে। ঠিক আছে, আসলে এই কথাগুলো লিখে দিই। এটা তাহলে মুছে দিই। হ্যাঁ, কি হয়েছে আমাদের? পরের নিয়মটাকে, পরের নিয়মটা হচ্ছে, পরের নিয়মটা আমাদেরকে কোন মৌলে একাধিক জারণ মান থাকতে পারে, কোন মৌলে একাধিক জারণ মান থাকতে পারে, কোন মৌলে একাধিক জারণ মান থাকতে পারে, একাধিক জারণ মান থাকতে পারে। কোন মৌলে একাধিক জারণ মান থাকতে পারে, তবে সর্বোচ্চ জারণ মান কি হয় ভাই? ওই মৌলটার সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। সর্বোচ্চ জারণ মান বুঝো ভাই? হ্যাঁ, সর্বোচ্চ জারণ মান, সরি, সর্বোচ্চ জারণ মান খেয়াল করো। হ্যাঁ, সর্বোচ্চ জারণ মান কিভাবে বের করতে হয়? ওই মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। সর্বোচ্চ জারণ মান কি? সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। মোট ইলেকট্রন সংখ্যা। কোন মৌলের সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলটার সর্বোচ্চ জারণ মান। ঠিক আছে, উদাহরণ দিব। সর্বনিম্ন জারণ মান কিভাবে বের করতে হয়? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। সর্বনিম্ন জারণ মান কিভাবে বের করতে হয়? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। বিজোড় ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে ভাই, আসো আমরা নাইট্রোজেনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ মান দেখি। নাইট্রোজেন ভাই বুঝিও। হ্যাঁ, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করো না। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো? 7। লিখতে পারি কি 1s2, 2s2, পিতে 3টা অরবিটাল, আমরা ভেঙে ভেঙে লিখি। হ্যাঁ, 2px1, 2py1, 2pz1। তাই তো, এটাই কি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, তাই তো। 7, 1s এ 2টা, 2s এ 2টা এবং 2p-তে 3টা, আমরা ভেঙে ভেঙে লিখছি কারণ p-র অরবিটাল 3টা হয়, জানেন? আমরা জানি px, py, pz। ঠিক আছে, তাহলে বলো তো নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান কত হবে? বলো, আমরা কি বলছিলাম? সর্বোচ্চ জারণ মান হচ্ছে সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। সর্বোচ্চ জারণ মান কি ভাই? সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আর সর্বনিম্ন জারণ মান কি? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। তোমাকে কি বললাম আমি? বললাম যে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান কত হবে? দেখো তো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে ভাই? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। 2s এ 2টা, 2p-তে কয়টা? 3টা। তাহলে তুমি নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান কত লিখবা ভাই? বলো না, +5। নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান হচ্ছে +5, কারণ সর্বশেষ শক্তি স্তরে কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। ঠিক আছে, প্লাস সর্বোচ্চ জারণ মানের আগে প্লাস দিতে হয় আর সর্বনিম্নর আগে মাইনাস চিহ্ন দিতে হয় লেখার আগে। দেখো তাহলে সর্বনিম্ন জারণ মান কত হবে? সর্বনিম্ন জারণ মান বলেছে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। বিজোড় ইলেকট্রন কয়টা আছে ভাই? এই যে দেখো, এই 3টা আছে। ঠিক আছে,
তাহলে কত হবে? সর্বনিম্ন জারণ মান হবে কত ভাই? -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান হবে +5, সর্বনিম্ন জারণ মান হবে -3। ঠিক আছে, দেখো আমরা সালফারের উদাহরণটা দেখি। আসো, সালফার। সালফারের পারমাণবিক সংখ্যা কত বলো না? সালফার কত? 16, তাই না? সালফার 1s2 2s2 2p6 3s2 আরো লাগবে 4টা, তাই না? 3p তে পির অরবিটাল 3টা, 1টা 2টা 3টা, তাই তো? আমাদের ইলেকট্রন আর 4টা দিতে হবে, তাহলে আমরা প্রথমে একটা করে দিয়ে যাব, তাহলে 3টা হবে, এক পরেরটা এখানে হবে 4 নম্বরটা, তাই না? তাহলে এখানে আমরা 2 দিয়ে দেই, এইখানে 1 এবং এইখানে 1। ঠিক আছে, এইগুলো কোন অরবিটালে ইলেকট্রন আগে যায় পরে যায় এগুলো কিন্তু তোমাদের গুণগত রসায়নে শেখায় আসছে, তাই না? আউফবাউ নীতিতে, তাই তো? ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে পরে উচ্চ শক্তি স্তরে যাবে, এটাই তো ছিল আউফবাউ নিয়মটা। দেখো সালফারের ইলেকট্রন বিন্যাসটা করে ফেললাম আমরা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সর্বশেষ কক্ষপথ। বলো, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? চিন্তা ভাবনা করে বলো। দেখো এই 3s থেকে 3p, এইগুলোই তো সর্বশেষ কক্ষপথ। 3s 3p ইলেকট্রন কয়টা আছে ভাই? 2টা 4টা 5টা 6টা। তাহলে সর্বোচ্চ জারণ মান কত হবে সালফারের বলো তো? +6। সালফারের সর্বোচ্চ জারণ মান হবে +6। এবার আসো সর্বনিম্ন জারণ মানে, বলো সালফারের সর্বনিম্ন জারণ মান কত হবে বলো না? সালফারের সর্বনিম্ন জারণ মান কত হবে বলো? সর্বনিম্ন জারণ মান কি বলছি? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। এটা কি বিজোড়? এটা বিজোড় না, বিজোড় হচ্ছে 3py একটা, 3py, এটা আবার লিখছি কেন? এটা তো হচ্ছে 3px 3py 3pz। ঠিক আছে, এখানে একটা, তাহলে কয়টা আছে বিজোড় ইলেকট্রন? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন আছে 2টা, তাই সালফারের সর্বনিম্ন জারণ মান -2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। জারণ বিজারণ কি কঠিন? কঠিন না, হ্যাঁ, খুব সহজ। ওকে, দেখো আমরা ফ্লোরিন দেখি। হ্যাঁ, আমরা তো দেখলাম এইগুলো। ফ্লোরিন কি করে আবার ব্যতিক্রম মারে। হ্যাঁ, ফ্লোরিন কি করে? সর্বোচ্চ জারণ মান সর্বনিম্ন জারণ মান। ঠিক আছে, ফ্লোরিন তার সর্বোচ্চ জারণ মানে একটু ব্যতিক্রম দেখাই। বুঝতে পেরেছো ভাই? দেখো আমরা তাহলে ফ্লোরিনেরটা দেখে ফেলি। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত ভাই? 9। 1s2 2s2 2px 2py 2pz। ইলেকট্রন আমাদের দিতে হবে আরো 5টা, তাই তো? তাহলে 2px এ হবে 2টা, 2py হবে 2টা, 2pz হবে 1টা। আমরা প্রথমে একটা করে দিয়ে গেছি 3টা, পরে 4 নম্বরটা এখানে, 5 নম্বরটা এখানে। দেখো এই যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, আমাদের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেললাম। ঠিক আছে, 9। বলো তো সর্বোচ্চ জারণ মানটা কত? সর্বোচ্চ জারণ মান আমরা বলেছিলাম কি সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। এক্ষেত্রে কত হওয়ার কথা ছিল? 7। এই পর্যন্ত হওয়ার কথা ছিল, তাই না রে ভাই? এই যে এই পর্যন্ত হওয়ার কথা ছিল। সর্বোচ্চ জারণ মান হওয়ার কথা ছিল কি সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা 2s 2p, এটাই তো সর্বশেষ কক্ষপথ, তাহলে হওয়ার কথা ছিল +7। কিন্তু এখানে কি দিবে ভাই? ব্যতিক্রম দেখাবে। ঠিক আছে, এটা মনে রাখবো। এই সর্বোচ্চ জারণ মান হয় ফ্লোরিনের +1। ফ্লোরিনের সর্বোচ্চ জারণ মান কত হয়? +1 হয়। এটা কি সর্বোচ্চ জারণ মান? সর্বোচ্চ জারণ মান। ঠিক আছে, এটা কি করলো ভাই?
একটু ব্যতিক্রম দেখাইলো, তাই না? একটু মনে রাখবেন কষ্ট করে। ফ্লোরিনের সর্বোচ্চ জারণ মান কত? +1। আর সর্বনিম্ন জারণ মান কি বলেছিলাম? সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। দেখো সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন একটা আছে, তাহলে ফ্লোরিনের সর্বনিম্ন জারণ মান কত হবে? -1। ঠিক আছে, এটা নিয়মটা মানছে। ঠিক আছে, এটা কি লিখবো? এটা হচ্ছে সর্বনিম্ন জারণ মান। সর্বনিম্ন জারণ মান, জারণ মান। ঠিক আছে ভাই, এই ছিল আমাদের 5 নম্বর নিয়মটা। কোন মৌলের একাধিক জারণ মান থাকতে পারে, আমরা দেখে ফেললাম। হ্যাঁ, আর আমরা আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে দেখব। আন্তঃহ্যালোজেন যৌগ কি ভাই? মানে কি হবে? হ্যালোজেন কি করবে? হ্যালোজেনের সাথে কি করবে? বিক্রিয়া করবে। আসো আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে আমরা দেখি। হ্যাঁ, এইগুলো মুছে না দিয়ে উপর থেকে মুছে। তাড়াতাড়ি লিখে ফেলো। আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে বুঝো। হ্যাঁ, আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে হ্যালোজেন যৌগ কাদের বলা হয় বলো তো ভাই? গ্রুপ 17 মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন, তাই না? কারণ আমরা জানি তারা সামুদ্রিক লবণ উৎপাদনকারী। আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে আমরা জারণ মান দেখব। চলো, আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে দেখো আমরা লিখলাম আয়োডিন মনোফ্লোরাইড। আয়োডিন IF। বলো, ফ্লোরিনের জারণ মান কত জানি আমরা? -1, তাই তো? তাহলে আয়োডিন কত হবে? আয়োডিন হবে +1। ফ্লোরিন যদি হয় -1, তাহলে আয়োডিন হবে কত? +1, কারণ আমরা জানি যৌগের মোট জারণ মান 0। ঠিক আছে, দেখো আয়োডিন মনোক্লোরাইড দেখি। আয়োডিন মনোক্লোরাইড, এই ক্লোরিনের জারণ মান কত বলো না? -1। আগে লিখে ফেলি, পরে লিখি। আয়োডিন মনোব্রোমাইড, একটা ব্রোমিন আছে, এই জন্যই বলা হচ্ছে মনো। 2টা থাকলে বলতাম ডাই, 3টা থাকলে বলতাম টাই। ঠিক আছে, ব্রোমোফ্লোরাইড। খেয়াল করো একটু। হ্যাঁ, আমরা কি বলেছি? হ্যালোজেন এদের জারণ মান হয় -1, তাই না? তা ক্লোরিনের জারণ মান কত বলবো? -1। তাহলে আয়োডিন কি হবে? +1 হবে, কারণ যৌগের মোট জারণ মান 0। আয়োডিন মনোব্রোমাইড, ব্রোমাইডের যে ব্রোমিনের জারণ মান -1, তাহলে আয়োডিন হবে +1। ফ্লোরিনের জারণ মান -1, তাহলে ব্রোমিনের জারণ মান হবে +1। ঠিক আছে, আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে আমরা জারণ মান দেখলাম। ঠিক আছে, দেখো আমরা আরো দেখি। আয়োডিন টাইফ্লোরাইড দেখি। আয়োডিন টাইফ্লোরাইড, আয়োডিন নিচে লিখি
আয়োডিন, টাইক্লোরাইড, আয়োডিন, টাইব্রোমাইড। বলো ফ্লোরিনের জারণ মান কত? -1। তিনটা আছে তাই না, -1 ইন্টু তাহলে 3, তাহলে এটা -3, তাহলে আয়োডিন কত হবে ভাই? +3। ঠিক আছে, ক্লোরিনের জারণ মান একটার -1, তিনটার কত? -1 ইন্টু 3, তাহলে আয়োডিন কত হবে? +3, কারণ যৌগের মোট জারণ মান শূন্য বানাতে হবে। এতটুক -3, তাহলে এতটুক +3, মোট শূন্য। ব্রোমিন -1 ইন্টু 3, আয়োডিন তাহলে কত হবে? +3। ঠিক আছে ভাই, এই ছিল আন্তঃহ্যালোজেন যৌগের ক্ষেত্রে। ঠিক আছে, চলো আমরা এবার গ্রুপ 1 এর ধাতুগুলোর জারণ মান ধনাত্মক, গ্রুপ 2 এর ধাতুগুলোর জারণ মান +2। গ্রুপ 1 এর ধাতুগুলোর জারণ মান কত হয়? +1। গ্রুপ 2 এর ধাতুগুলোর জারণ মান হয় +2। ঠিক আছে, এবং কি গ্রুপ 3 মানে ওই যে অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলোর জারণ মান মানে কত? 3a। এই যে 3a, এই 3a দ্বারা কি বোঝায় ভাই? গ্রুপ 13, এদের এই অ্যালুমিনিয়াম যৌগগুলোর ক্ষেত্রে জারণ মান হয় কত? +3। ঠিক আছে, দেখো তো লিখি। তাহলে এটা আমরা দেখে ফেললাম, মুছে দিই। হ্যাঁ, খেয়াল করো, গ্রুপ 1 এর ধাতুগুলোর জারণ মান কত হয় ভাই? +1। 7 নম্বর, গ্রুপ 1, গ্রুপ 1, গ্রুপ 1 এর ধাতুগুলোর জারণ মান কত হয় ভাই? ধাতুগুলোর জারণ মান হয় ধনাত্মক। গ্রুপ 1 এর ধাতুগুলোর জারণ মান +1। গ্রুপ 1 এ কে কে আছে বলো তো? হাইলিনাকে রুবি সেচে ফেলেছে তাই না? তোমাকে বলেছে গ্রুপ 1 এর ধাতুগুলোর জারণ মান ধনাত্মক, জারণ মান ধনাত্মক 1 মানে +1। ধাতুগুলোর জারণ মান কত? +1। ঠিক আছে, গ্রুপ 2, গ্রুপ 2 এগুলোর জারণ মান কত? অক্সিডেশন নাম্বার, জারণ নাম্বার কত? +2। ধাতুগুলোর জারণ মান কত? +2, তাই না? গ্রুপ 2 এ কারা আছে? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, তাই তো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারা ক্যালসিয়াম। ওকে, গ্রুপ 3a মানে অ্যালুমিনিয়াম যেই গ্রুপটাতে আছে 3। ঠিক আছে, এদের জারণ মান কত হবে? এর অ্যালুমিনিয়ামে বেলায়, ঠিক আছে, +3। সব অ্যালুমিনিয়াম যৌগে গুলোর জারণ মান কত? +3, সব অ্যালুমিনিয়াম যৌগে, অ্যালুমিনিয়াম যৌগে। ঠিক আছে ভাই, আসো আমরা পরের নিয়ম চলে যাই। হ্যাঁ, হাইড্রোজেনের জারণ মান কি হয়? ধাতব যৌগে হয় কি ঋণাত্মক এবং অধাতব যৌগে হয় ধনাত্মক। বুঝো, হাইড্রোজেনের জারণ মান ধাতব যৌগে কত হয়? -1,
অধাতব যৌগে হবে কি +1। দেখো হাইড্রোজেনের জারণ মান, হাইড্রোজেনের জারণ মান, হাইড্রোজেনের জারণ মান কি হয় ধাতব যৌগে -1, ধাতব যৌগে জারণ মান সবসময় এক সিঙ্গেলে হিসাব করতে হয়, হ্যাঁ একটা মৌলের জন্য হিসাব করতে হয়। ধাতব যৌগে কত -1, অধাতব যৌগে, অধাতব যৌগে +1। ঠিক আছে, দেখো আমরা লিখলাম মনে করো ধাতব যৌগ, ধাতব কি ধাতু আর অধাতু মিলে, হ্যাঁ NaH, তাই তো। এই যৌগটা দেখো এখানে ধাতু কোনটা সোডিয়াম, অধাতু কোনটা হাইড্রোজেন। এই হাইড্রোজেনের জারণ মান কত -1, সোডিয়াম কত +1, মোট জারণ মান যৌগের 0। তোমাকে এটাই বলেছে, হ্যাঁ যে ধাতব যৌগে হাইড্রোজেনের জারণ মান কত হয় -1, ঠিক আছে। অধাতব যৌগে +1 হয়। দেখো আমরা হাইড্রোক্লোরিক লিখলাম, অ্যাসিড ক্লোরিনের জারণ মান কত -1, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন কত হবে ভাই +1, বুঝতে পেরেছ। তাহলে এটা কি এটা অধাতব, কারণ হাইড্রোজেন ক্লোরিন দুইটাই অধাতু, হ্যাঁ। এই অধাতব যৌগে হাইড্রোজেনের জারণ মান কত +1। আশা করি বুঝতে পেরেছ, হ্যাঁ। আমরা অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান দেখব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। অক্সিজেনের বিভিন্ন যৌগে পারঅক্সাইড, সুপার অক্সাইড, সাধারণ অক্সাইড, ঠিক আছে ভাই। অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান অক্সিজেনের যৌগের বেলায় বুঝিও, অক্সিজেনের যৌগের বেলায়, যৌগের বেলায় অক্সিজেনের যৌগের বেলায় বুঝিও। যদি সাধারণ অক্সাইড বলা হয়, সাধারণ অক্সাইডে জারণ মান হবে কত ভাই -2, ঠিক আছে। উদাহরণ সহ বুঝাই দিব, হ্যাঁ। দেখো সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইডের জারণ মান হবে কত, সাধারণ অক্সাইডের জারণ মান হবে -2, সাধারণ অক্সাইড, অক্সাইড এখানে জারণ মান হবে কত -2, সাধারণ অক্সাইডে হবে কত ভাই -2, বুঝিও। অক্সিজেন যৌগের বেলায় আমরা বিভিন্ন জারণ মান দেখব। সাধারণ অক্সাইডে জারণ মান কত -2। দেখো পরেরটা কি পারঅক্সাইডে জারণ মান কত হয় -1। উদাহরণ সহ বুঝাই দিব, হ্যাঁ আগে লিখে ফেলি। পারঅক্সাইডে, পারঅক্সাইডে কত হয় -1, ঠিক আছে। সুপার অক্সাইডে হয় -1/2, সুপার অক্সাইডে -1/2, ঠিক আছে। আসো সাধারণ অক্সাইড আমরা এটা লিখে ফেলি, হ্যাঁ। যেমন লিখলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম কোন গ্রুপের মৌল ভাই, গ্রুপ 2 এর মৌল না। এই যে গ্রুপ 2 এর মৌলগুলোর জারণ মান কত হয় +2, এই যে লিখলাম ম্যাগনেসিয়ামের জারণ মান +2। তাহলে বলো অক্সিজেনের জারণ মান কত হবে -2, কারণ আমরা জানি যৌগের মোট জারণ মান 0, +2 -2 0, ঠিক আছে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে এটা সাধারণ অক্সাইড, এমন আরো অক্সাইড আছে যেমন পটাশিয়াম অক্সাইড, ওইটাও সাধারণ অক্সাইড হবে, হ্যাঁ বুঝো। আমরা এবার পারঅক্সাইড দেখি। পারঅক্সাইড কি, আমরা সোডিয়াম পারঅক্সাইড লিখি বা হাইড্রোজেন পারঅক্সাইড লিখি। দেখো সোডিয়াম পারঅক্সাইড আমরা লিখলাম, সোডিয়াম পারঅক্সাইড, একটু বুঝো, হ্যাঁ। এটা কি সোডিয়াম পারঅক্সাইড, এটাকে বলবা তুমি সোডিয়াম পারঅক্সাইড, বুঝো ভাই, হ্যাঁ। সোডিয়াম কি গ্রুপ 1 এর মৌল, তাই গ্রুপ 1 এর মৌলগুলোর ধাতুগুলোর জারণ মান +1, তাহলে কত লিখবো +1 × 2, তাই না, যেহেতু দুইটা আছে।
দেখো এতটুকু লিখবো কত +1 ইন্টু 2। তাহলে অক্সিজেনের জারণ মান কত হবে বলো তো? -2 হবে না? কারণ দুইটার কিন্তু -2, তাহলে একটার কত হবে? -1। বুঝছো? কারণ যৌগের মোট জারণ মান শূন্য বানাতে হবে। সোডিয়াম দুইটার জারণ মান কত? +2। তাহলে অক্সিজেন দুইটার জারণ মান কত হবে? -2। তাহলে একটার কত হবে? -1। কথাটা বুঝছো? একটার জারণ মান কত? একটার -1। এই দেখো বলছিলাম আমরা পার অক্সাইডের জারণ মান কত হয়? -1। সুপার সাধারণ অক্সাইডে -2। দেখছো পেয়ে গেছি। এই যে পার অক্সাইডে একটার জারণ মান কত হয়? -1। সবসময় জারণ মানে সিঙ্গেল হিসাব করতে হয়, একটা মৌলের হিসাব করতে হয়। দেখো সুপার অক্সাইডের জারণ মান কত বলছে ভাই? -1/2। অক্সিজেনের জারণ মান সুপার অক্সাইডে -1/2 হবে। দেখো আমরা লিখলাম পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড এটা। হ্যাঁ দেখো পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, তাই না? আমরা কি জানি হাই লিনা কে, সোডিয়ামের নিচেই তো পটাশিয়াম, তাই তো? পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, তাই জারণ মান হবে কত? +1। আর অক্সিজেনের জারণ মান এখানে কত হবে বলো তো? দুইটার কিন্তু হবে -1। তাহলে আমরা একটার কত হবে? -1/2 ইন্টু 2, তাই তো? দুইটা আছে যেহেতু, তাহলে একটার জারণ মান ভাই কত হইলো? একটার জারণ মান কিন্তু হইলো -1/2। ঠিক আছে, -1/2 ইন্টু 2 মানে কত? -1। পটাশিয়াম +1, অক্সিজেন দুইটার জন্য -1, তাহলে একটার জন্য কত? -1/2। এই ছিল অক্সিজেনের বিভিন্ন যৌগের বেলায় জারণ মান। যদি সাধারণ অক্সাইড হয় তাহলে -2, পার অক্সাইড হলে অক্সিজেনের জারণ মান -1, সুপার অক্সাইড হলে অক্সিজেনের জারণ মান কত? -1/2। ঠিক আছে ভাই, ওকে। আসো এবার আমরা বিভিন্ন যৌগের জারণ মান নির্ণয় করাটা দেখি। ঠিক আছে, মুছে দিলাম সব। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ মান নির্ণয়। জারণ বিজারণের সাধারণ নিয়ম। এখন আমরা লিখব কি? জারণ মান নির্ণয়। জারণ মান নির্ণয়। আমরা কি জানি যৌগের মোট জারণ মান 0 হয়, তাই না? ওকে, দেখো আমরা লিখলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সংকেত শিখতে হবে, হ্যাঁ? কে MnO4। হ্যাঁ, এটার নাম কি ভাই? লিখে ফেলো। এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। বুঝছো? তোমাকে বলেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিসের জারণ মান কত? এই যে এটার জারণ মান কত? ঠিক আছে, বা কেন্দ্রীয় পরমাণুটার জারণ মান কত? যৌগের মোট জারণ মান কত ভাই? 0। বলো তো অক্সিজেনের জারণ মান কত? এটা কি পার অক্সাইড নাকি সুপার অক্সাইড? এটা কিন্তু দুইটার থেকে একটা, মানে এটা হচ্ছে সাধারণ অক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে অক্সিজেনটা সুপার কিংবা পার অক্সাইড রূপে নাই, সাধারণ অক্সাইড রূপে আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সিজেনের জারণ মান কত হয় ভাই? বলো। অক্সিজেনের জারণ মান হয় -2। পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, জারণ মান হয় +1। যৌগের মোট জারণ মান কত হয়? যৌগের মোট অক্সিডেশন নাম্বার কত হয় বলো তো? ON অক্সিডেশন নাম্বার কত হয় ভাই? 0, তাই না? যৌগের মোট অক্সিডেশন নাম্বার কত হয়? মানে যৌগের মোট জারণ মান 0 হয়। দেখো তাহলে অক্সিজেনের জারণ মান কত? একটার জন্য -2, চারটা আছে তাহলে লিখবো -2 × 4। বুঝছো? পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, জারণ মান কত? +1। তাহলে বলো ম্যাঙ্গানিসের জারণ মান কত হইলে মোট 0 আসবে?
-8, এইদিকে আছে -8, এইদিকে আছে -1, তাহলে কি এখনো -7 আছে, তাই না? তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কত হবে ভাই? +7। বলো তো বুঝছো নাকি বুঝো নাই? কারণ আমরা জানি যৌগের মোট জারণ মান 0, তাহলে ম্যাঙ্গানিজ +7, কারণ অক্সিজেন -8 চারটার জন্য, আর পটাশিয়াম +1, তাই তো? তাহলে অক্সিজেন কত ভাই? ম্যাঙ্গানিজ কত? +7, এই যে +7। ওকে, এটা কিভাবে বের করবো আসলে আমরা দেখি। যৌগের মোট তাহলে জারণ মান কত হইলো? 0 হইলো, তাই না? পটাশিয়ামের জারণ মান কত? +1, এই যে লিখলাম +1, ঠিক আছে। ম্যাঙ্গানিজের জারণ মান কত আমরা জানি না, বের করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান বের করব। অক্সিজেনের জারণ মান কত ভাই? একটা -2 আছে কয়টা? 4টা, ইকুয়াল কত? 0। তাহলে কত হইলো ভাই? +1 যোগ ম্যাঙ্গানিজ আর কি হলো ভাই? -8, প্লাসে মাইনাসে -8, তাই তো? তাহলে কত থাকলো বলো তো? তাহলে কত থাকলো? Mn -7 ইকুয়াল 0, সুতরাং Mn ইকুয়াল +7। দেখো পাইছ? ছোট ক্লাসে যখন ছিল তখন কিন্তু এভাবে বের করতে হতো, হ্যাঁ, তোমাদের পরীক্ষায় আসতো। এখন তোমরা বড় হয়ে গিয়েছ, এখন তোমাদের এগুলো এমসিকিউ আসবে। বা এগুলো থেকে আমরা যখন ইলেকট্রন পদ্ধতিতে বা অর্ধবিক্রিয়া দেখবো, জারণ বিজারণ বা ইলেকট্রন পদ্ধতিতে সমতা দেখবো, তখন সেগুলো আমাদের লিখিতে আসবে, এগুলো এমসিকিউ আসবে। বলো এমসিকিউ এর জন্য এত পরিশ্রম করে বের করার দরকার আছে কোনো দরকার নাই। এই যে এক লাইনে শেখো, অক্সিজেনের জারণ মান 4টার জন্য -8, পটাশিয়াম +1, তাহলে 0 বানাইতে ম্যাঙ্গানিজের সাথে যদি 7 যোগ করি তাহলে 0 হবে। এই ম্যাঙ্গানিজের জারণ মান +7, এই যে দেখো আমরা ক্যালকুলেশন করে +7 বের করছি। বুঝছো ভাই? তুমি এই লাইন প্রথম লাইনে করে ফেলবা, এগুলো এমসিকিউ আসবে। হ্যাঁ, তাহলে মুছে দিলাম। হ্যাঁ ভাই, দেখো আমরা লিখলাম কি আরেকটা কি? পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট Cr2O7। ভাই বুঝি এটা সাথে লিখে ফেলবার, নামটা কি? পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। দেখো অক্সিজেন কয়টা আছে ভাই? 7টা। একটার জারণ মান ভাই কত? -2। 7টার তাহলে কত হবে? বলো কত হবে? -14। ভাই বুঝছো? পটাশিয়াম গ্রুপ 1 মৌল, জারণ মান কত হবে? +1। কয়টা আছে? 2টা। তাহলে কত হলো পটাশিয়ামের জারণ মান? +1 × 2। তাহলে বলো ক্রোমিয়ামের জারণ মান কত হবে? অক্সিজেন -14, পটাশিয়াম +2, তাহলে 0 বানাতে গেলে ক্রোমিয়ামকে কত দিতে হবে? +12। এখন কথা হচ্ছে জারণ মান একটার বের করতে হয়, তাই না? ক্রোমিয়াম 2টার কত? +12, তাহলে একটার কত হবে ভাই? +6। কথাটা বুঝছো? অক্সিজেন কত? -14 7টার, পটাশিয়াম 2টার কত? +2, তাহলে আরো কত লাগবে আমাদের? +12 হবে। এই যে দেখো +14 হয়েছে, এই দুইটা মিলাই, আর এটা 14, মোট 0। যৌগের মোট জারণ মান কত হয় ভাই? 0 হয়, ঠিক আছে। এই ক্রোমিয়াম 2টার জারণ মান +12, তাহলে একটার জারণ মান কত হবে? +6। ভাই বুঝছো? দেখো আমরা একটু বের করি। পটাশিয়াম +1 × 2, ঠিক আছে, যোগ কয়টা? ক্রোমিয়াম 2 ক্রোমিয়াম, যোগ অক্সিজেন কত? -2 × 7, তাহলে কত হইলো আমাদের? +2 যোগ 2 ক্রোমিয়াম যোগ কত? মাইনাস কত? 14। তাহলে কি হলো আমাদের? 2 ক্রোমিয়াম -14 ইকুয়াল 0। আর একটা ক্রোমিয়াম কত হবে তাহলে? আচ্ছা, 2 ক্রোমিয়াম ইকুয়াল +14, সুতরাং একটা ক্রোমিয়াম ইকুয়াল কত হবে? ও +14 কেন ভাই?
7 দুগুণে 14, এখানে তো ভুল করে ফেলেছি। 2 ক্রোমিয়াম, এই দেখো 12 হবে না এখানে, কারণ এই যে 2টা চলে গেল, মাইনাসের 14 প্লাসের 2, তাহলে মাইনাসের 12 থাকবে। ঠিক আছে, তাহলে ক্রোমিয়ামে একটার জারণ মান কত হবে? +6। দেখছো, এতটুকু করে বের করার কোনো দরকার আছে ভাই? আমি তো এখানে পেয়ে গিয়েছি, আমরা এখান থেকেই শিখবো, এক লাইনেই। ঠিক আছে, আচ্ছা সালফিউরিক অ্যাসিড দেখি। সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ মান কত? সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যৌগে সালফারের জারণ মান কত? অক্সিজেন কত ভাই দেখো না, অক্সিজেন হচ্ছে মাইনাস, একটার জন্য 2, চারটার জন্য কত হবে? -2 × 4, তাহলে কত হইলো অক্সিজেন? -8। হাইড্রোজেন কত? একটার হইলে +1, তাহলে +1 × 2, দুইটা আছে তাহলে কত? +2, -8 +2, তাহলে সালফারের জারণ মান কত দিলে শূন্য হবে? মোট যৌগের +6 দিলে, তাই না? সালফারের জারণ মান +6। ঠিক আছে ভাই, কারণ অক্সিজেনের জারণ মান -8, চারটা, হাইড্রোজেন দুইটার +2, তাহলে সালফারের জারণ মান +6। এই দেখো এবার +8 হইলো, আর এদিকে আছে -8, মোট 0, যৌগের মোট জারণ মান 0। ঠিক আছে, দেখো এটাকে তুমি যদি বের করতে চাও, হাইড্রোজেন তাই না, +1 × 2, পরে তোমাকে বের করতে বলছে সালফার। অক্সিজেন কত? চারটা আছে, -2 × 4 = 0, তাহলে কত হইলো? +2 যোগ সালফার -8, তাই তো, = 0, তাই না ভাই? ওকে, তাহলে কত হইলো? কত আছে? সালফার +2 -8, তাহলে মাইনাসের আর থাকবে 6, সালফার =+6। ঠিক আছে ভাই, এই দেখো আমরা বের করছি +6। ওকে, আমরা এভাবে এক লাইনেই বের করে ফেলবো, কারণ এগুলো আমাদের এমসিকিউ আসবে। সালফারের জারণ মান +6। আসলে আমরা সালফেট যৌগ দেখি। সালফেট কি একটা যৌগমূলক, তাই না? SO4 2-, এই সম্পূর্ণটার উপরই আছে কিন্তু 2, -2। ঠিক আছে, এই ক্ষেত্রে সালফারের জারণ মান কত হবে? খেয়াল করো তো, সালফার যোগ -2 × কত? 4, চারটা আছে যেহেতু, তাই তো, ইকুয়াল লিখবো কত? -2, তাহলে কত হইলো? সালফার -8, এটা এইদিকে আসলে কত হবে ভাই? বলো কত হবে? +2 = 0, তাহলে সালফার -6 = 0, সুতরাং সালফার +6। সালফেট যৌগে কি হবে? সালফারের জারণ মান +6। ঠিক আছে ভাই, কিভাবে দেখো? অক্সিজেন কত? -2 × 4, -8, তাহলে এটাকে বানাইতে হবে +8, এটা অলরেডি 2 আছে, তাই না? তাহলে কত দিব আমরা? +6 দিব, এই যে +6। ঠিক আছে, এটা -2, এইদিকে আসলে +2 হয়ে যাবে, তাহলে এই যে +6। ঠিক আছে ভাই, আমরা জিঙ্ক সালফাইড দেখি, আসো। জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইডটা কোথায় পড়াইছিলাম বলো তো? মনে আছে? রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় পড়াইছিলাম, তাই না? সরি, হ্যাঁ, রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা দিতে পড়িয়েছিলাম, তাই না? ওকে, জিঙ্ক সালফেটের কি দিয়েছিল? চতুর্দিকে পর্দা দিয়েছিল। দেখো, জিঙ্ক সালফাইড, এটা কি জিঙ্ক সালফাইড, তাই তো? জিঙ্কের জারণ মান কত হয় ভাই? +2, তাহলে সালফারের জারণ মান কত হবে? -2। ঠিক আছে, জিঙ্কের জারণ মান +2 হয়, তাহলে সালফারের জারণ মান হবে -2। ঠিক আছে, দেখো অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখি আমরা, Al3, এর নামটা কি ভাই? অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিখে নিবা, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। বুঝিও, হাইড্রোজেনের জারণ মান কত?
অ্যালুমিনিয়ামের জারণ মান কত ভাই? +3। তাহলে হাইড্রোজেনের জারণ মান তিনটার জন্য কত হবে? -1 × 3। ঠিক আছে, কারণ অ্যালুমিনিয়ামের জারণ মান কত হয়? +3 হয়, আমরা জানি। ঠিক আছে, ওকে। আমরা ব্লিচিং পাউডার এটা দেখি, যা খুব বেশি ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা ব্লিচিং পাউডার, খেয়াল করো। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বা ব্লিচিং পাউডার, খেয়াল করো। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড CaOCl, এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে কি? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডার তোমরা সবাই চিনো, কারণ আমরা যখন কি কোথায় পড়তাম, ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমাদের স্কুলের ইউনিফর্মে তিতি পড়ে যেত, তাই না? এই যে কালো কালো ড্রেসে, যাদের সাদা ইউনিফর্ম ছিল তারা খুব ভালো জানো, এবং কালো কালো তিতি পড়ে যেত ঘামের জন্য, বৃষ্টিতে ভেজার জন্য। তখন কি ব্লিচিং পাউডার দিয়ে এটা ধুয়ে দিলে তিতিগুলো চলে যেত। ঠিক আছে, এটা স্মেলটা কিন্তু একটু দুর্গন্ধ, তাই না? ব্লিচিং পাউডারের স্মেলটা দুর্গন্ধ। এই ব্লিচিং পাউডার বা এটাকে বলা হয় কি? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। একটু লিখে নাও। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড বলা হয়। তোমাকে বলছে এই যৌগে জারণ মান কত? এই ক্লোরিনের জারণ মান কত? তোমাকে কি বলছে এটা বলো তো। ক্যালসিয়ামের জারণ মান কত? গ্রুপ 2 এর মৌল, +2, তাই না? তাহলে এত টুকরে বানাতে হবে -2। ক্লোরিনের জারণ মান আমরা জানি -1, তাহলে এতটুকুর জারণ মান কত ভাই? -1। এখন বলেছে তোমাকে এতটুকুর মাঝে এই ক্লোরিনের জারণ মান কত? কথাটা বুঝছো? তোমাকে বলতে পারে ব্লিচিং পাউডারে ক্লোরিনের জারণ মান কত কত হয়। একটা তো দেখলাম -1 হয়েছে, এটার জারণ মান কত হবে বলো? এটার জারণ মান কত হবে? OCl, তাই তো? সম্পূর্ণটার জারণ মান -1। খেয়াল করো ভাই, বলো সম্পূর্ণটার জারণ মান -1। তাহলে এখানে ক্লোরিনের জারণ মান কত হবে বলো না? +1, কারণ অক্সিজেন কত? -2, তাহলে ক্লোরিন কত? +2। ঠিক আছে, এই যে ভেতরে আসলে প্লাস হবে ক্লোরিনের জারণ মান। তাহলে তুমি কত পাইলা? একটা পাইছো -1, আরেকবার পাইছো ক্লোরিনের জারণ মান +1। ঠিক আছে, তাহলে বুঝিও শেষেরটা কিন্তু কত ভাই? -1, আর অক্সিজেনের সাথে যেটা আছে এটা কিন্তু +1। ঠিক আছে, মনে রাখবা। আসো আমরা এবার কি দেখব? হেক্সাসায়ানোক্রোমেট আয়নের জারণ মান। এটাকে কি বলে? হেক্সাসায়ানোক্রোমেট 3- আয়ন। বুঝিও। হ্যাঁ, হেক্সাসায়ানোক্রোমেট 3- আয়ন, খেয়াল করো ভাই একটু। হ্যাঁ, হেক্সাসায়ানোক্রোমেট 3- আয়ন। লিখে নাও। হ্যাঁ, নামটা কি? যৌগ, এটার নাম কি ভাই? এটা একটা জটিল যৌগ, এটার নাম কত? নাম কি? হেক্সাসায়ানোক্রোমেট 3- আয়ন। ঠিক আছে, এইভাবে লেখা হেক্সাসায়ানোক্রোমেট 3, এই যে এইভাবে লেখা হয় হেক্সাসায়ানোক্রোমেট 3। ঠিক আছে ভাই, ওকে। আসো এখানে আমরা ক্রোমিয়ামের জারণ মান বের করি। সায়ানাইড কি ভাই? একটা লিগ্যান্ড, বুঝছো? এটা জারণ মান হয় -1। এই সায়ানাইড যে আছে এটা লিগ্যান্ড, এটার জারণ মান হচ্ছে -1। এটা যে লিগ্যান্ড এটা কিন্তু আমরা পড়ে আসি। হ্যাঁ, অবস্থান মৌলের পর্যায়বৃত্ত ধর্মে যে অবস্থান্তর মৌলসমূহ কি গঠন করে? জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে। তখন কিন্তু আমরা পড়েছিলাম যে সায়ানাইড লিগ্যান্ডের মান হয় -1। তাহলে এতটুকুর মান কত ভাই? -1 × 6, তাই তো? এতটুকুর মান কত হইলো? -6 হইলো। তাহলে ক্রোমিয়ামের জারণ মান কত হবে? +6, তাই তো? কিন্তু আছে কত? +3, -3 ভিতরে আসলে হয়ে যাবে +3, তাহলে আর লাগে কত?
+3। ক্রোমিয়ামের জারণ মান তাহলে কত? হেক্সাসায়ন ও ক্রোমেটায়নে ক্রোমিয়ামের জারণ মান +3। ঠিক আছে, আসলে এটা দেখি কিভাবে হইল। ক্রোমিয়াম, ঠিক আছে, কিন্তু সায়ানাইড একটার হচ্ছে -1, 6টা আছে 6, ইকুয়াল কত? -3। লিখবো ক্রোমিয়াম -6, এটা এইদিকে আসলে কি হবে? +3 ইকুয়াল 0। তাহলে কত হইল? ক্রোমিয়াম -3 ইকুয়াল 0। সুতরাং ক্রোমিয়াম +3। ঠিক আছে, এই ছিল আমাদের কিছু যৌগের জারণ মান। আমরা এবার কিছু ব্যতিক্রম যৌগের জারণ মান দেখব, হ্যাঁ, যা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, মুছে দিলাম। আশা করি তোমরা এগুলোর জারণ মান কিভাবে বের করেছি বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা জারণ মান পারো আমি জানি, কারণ ছোট ক্লাসে পড়ে আসছো। ঠিক আছে, দেখো আমরা এবার কি পড়ব? কিছু ব্যতিক্রম যৌগের জারণ মান দেখব। ঠিক আছে, জারণ মান নির্ণয় ব্র্যাকেটে আমরা লেখা দেখি কিছু ব্যতিক্রম এগুলো আসবে কিন্তু খুব, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। দেখো বলেছে কি পারক্সো সালফিউরিক অ্যাসিড, পারক্সো সালফিউরিক অ্যাসিড H2SO5, এটা হচ্ছে পারক্সো সালফিউরিক অ্যাসিডের সংকেত। ভাই দয়া করে সাথে নাম লিখো, আমি আগে যেগুলো পড়াই আসি প্রত্যেকটার সাথে নাম লিখে রাখবা। হ্যাঁ, এটার নাম কি? পারক্সো সালফিউরিক অ্যাসিড। এই যৌগে সালফারের জারণ মান কত বলো? কত হওয়ার কথা ছিল? অক্সিজেন যদি কত হয় ভাই? একটার জন্য হয় যদি -2, তাহলে পাঁচটার জন্য কত হওয়ার কথা ছিল? -10। হাইড্রোজেন একটার জন্য হয় কত? +1, তাহলে দুইটার জন্য কত হওয়ার কথা ছিল? +2। এই ক্ষেত্রে সালফারের জারণ মান কত হওয়ার কথা ছিল ভাই? +8। কিন্তু এটা কি কখনো সম্ভব? সালফারের সর্বোচ্চ জারণ মানই হতে পারে +6, এর বেশি হতে পারবে না। এখন একটু সমস্যা হয়ে গেল না? এইভাবে দেখলাম কি সালফারের জারণ মান +8, কিন্তু আমরা জানি সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, তাই সর্বোচ্চ জারণ মান 6 হতে পারবে, তাহলে 8 তো হওয়ার কথা না। এই হচ্ছে ব্যতিক্রম। আসলেই সালফারের সর্বোচ্চ জারণ মান +6 হবে। আমরা এবার পারক্সো সালফিউরিক অ্যাসিডের ঘাটনিক সংকেতে চলে যাব। পারক্সাইড বলছিলাম একটা কথা, পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয়? -1। এখানে একটা পারক্সাইড থাকবে, দুইটা অক্সিজেনের জারণ মান -1 করে হবে। দেখো আমরা ঘাটনিক সংকেতে চলে যাই। বুঝছো ভাই? হ্যাঁ, ঘাটনিক সংকেত। হাইড্রোজেন কয়টা? দুইটা। সালফার আছে কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা? 5টা। ঠিক আছে, ঘাটনিক সংকেতটা আমরা লিখলাম, তোমরাও ঘাটনিক সংকেতটা লিখবা। হাইড্রোজেন, অক্সিজেন, পরে কি? সালফার। বুঝিও ঘাটনিক সংকেত কিভাবে লিখতেছি। অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন। খেয়াল করো, হাইড্রোজেন কয়টা ছিল? দুইটা। এই যে একটা, একটা, দুইটা দিয়ে দিছি। অক্সিজেন কয়টা ছিল? 5টা। দিছি কয়টা? একটা, দুইটা, তিনটা। আরো লাগবে কয়টা ভাই? দুইটা। এই দেখো সালফারের সাথে দিয়ে দেবো দ্বিবন্ধন দিয়ে। অক্সিজেনের হাত কয়টা থাকে ভাই? দুইটা থাকে, তাই না? অক্সিজেনের হাত থাকে কয়টা? দুইটা। এই যে দিছি। এটাই হচ্ছে কি পারক্সো সালফিউরিক অ্যাসিডের ঘাটনিক সংকেত। এখন কথা হইল কি ভাই? খেয়াল করো, এখানে কি আছে? একটি পারক্সাইড বন্ধনে দুইটা অক্সিজেন পরমাণুর জন্য -1 ধরতে হবে। এই দেখো পারক্সাইড, ঠিক আছে? কারণ কি? পারক্সাইড কি? এটাই তো, অক্সিজেন দুইটা হাত কি থাকবে? খালি থাকবে।
আর দুই হাতে দুইটা কিছু বসবে, অক্সিজেন মাঝখানে থাকবে। এটাই তো পারক্সাইড, তাই না? পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয় ভাই? পারক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -1। পারক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় কত? অক্সিডেশন নাম্বার হয় -1। তাহলে এইখানে মান কত হবে? -1। এইটাও হবে -1। ঠিক আছে। আর এগুলো কিন্তু পারক্সাইড না, এগুলোর জারণ মান কত? -2। হাইড্রোজেনের জারণ মান কত হয়? +1 হয়। ঠিক আছে। এইবার আমরা এই সালফারের জারণ মান কত হয় এটা বের করব। কত হবে বলো না? দেখো তো মাইনাস কত আছে, মাইনাসের কত আছে? 2, 2 4, আর 2 কত ভাই? 6, আর এখানে 1, এখানে 1, তাহলে কত? 8। মাইনাসের আছে 8, প্লাসের আছে কত? 1, 1 2, তাহলে প্লাসের আর কত লাগে? 6 লাগে। দেখছো, বের করে ফেলছি। সালফারের জারণ মান কত ভাই? +6। ঠিক আছে। ব্যতিক্রমটা কোথায় হইল? পারক্সাইড আছে, পারক্সাইডে অক্সিজেনের জারণ মান -1 হয়। ঠিক আছে, একটা পারক্সাইডে দুইটা অক্সিজেন আছে, এখানে মান কত হবে ভাই? দেখো, একটি পারক্সাইড বন্ধনে দুটি অক্সিজেন পরমাণুর জন্য -1 ধরতে হবে। ঠিক আছে। ওকে, এখানে কি বলেছে? কারণ পারক্সাইড বন্ধনে অক্সিজেন প্রতিটি অক্সিজেন পরমাণুর একটি করে সুপ্ত যোজনী রয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সুপ্ত যোজনীটা কি? সুপ্ত যোজনী হচ্ছে ভাই দুইটা একই পরমাণুর মধ্যে ব্যবহৃত যোজনী। দুইটা একই পরমাণুর মধ্যে, যে দেখো, দুইটা একই পরমাণুর মধ্যে ব্যবহৃত যোজনীকে সুপ্ত যোজনী বলা হয়। ঠিক আছে। তো দেখো এটা কিভাবে লিখবা। হ্যাঁ, আমরা এবার একটু বড় করে লিখি যে কিভাবে হইল +6। হাইড্রোজেন দুইটা আছে, তাই না? কত লিখবো? +1 × 2। বলো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। সালফারের জারণ মান বের করতেছি, তাই না? অক্সিজেন কয়টা আছে জারণ মান যেগুলোর? 2, 1টা 2টা 3টা, তাহলে কত লিখবো? -2 × 3। পারক্সাইড কয়টা আছে ভাই? ও দুইটা অক্সিজেন আছে পারক, তাই তো? মান কত হবে? -1 করে। -1 × 2 = 0। তাহলে কত হইল? +2 প্লাস সালফার মাইনাস কত? 6 -2 = 0। তাহলে কত হইল? -8 + 2, তাহলে সালফার মাইনাস কত? 6 = 0। সুতরাং সালফার +6। এই যে সালফারের জারণ মান +6। ঠিক আছে ভাই, এটা 5 না, এটা সালফার। ঠিক আছে। এই দেখো, আমরা সালফারের জারণ মান +6 বের করে ফেলেছি। এই যে কি ভাই, পারক্সোসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত? সালফারের জারণ মান হচ্ছে কত ভাই? +8 না, সালফারের জারণ মান হচ্ছে +6। ঠিক আছে, দেখো এই দিকে লিখে দিই। সালফারের জারণ মান কত? +6, আমরা দেখে ফেলছি। ঠিক আছে, আসো আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। আসো, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। সোডিয়াম থায়োসালফেট লিখে ফেলো। হ্যাঁ, এটার নাম কি? যৌগটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এই সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান কত বলো? কত হওয়ার কথা ছিল ভাই? চিন্তা করো, অক্সিজেন কত? একটার জন্য -2, তাহলে কত লেখার কথা ছিল? হওয়ার -2 × 3 -6, এটা তাই না? অক্সিজেন -6, সোডিয়াম কত? +1 × 2, কত হওয়ার কথা ছিল? +2। তাহলে লাগে কত? আরো +4 লাগে,
-6 + 2 + 4 দুইটার জন্য, তাহলে একটার জন্য কত হওয়ার কথা ছিল +2, কিন্তু ভাই এটা হবে না। ঠিক আছে, +2 হবে না। ওকে, কেন হবে না আমরা এটাই দেখবো। আমরা গাঠনিক সংকেতে চলে যাব। ঠিক আছে, এখানে দুইটা সালফার আছে বুঝছো, একটা সালফার অধক্ষিপ্ত হবে আর একটা সালফার কি হবে, সালফার ডাইঅক্সাইড অণুতে জারিত হবে। আসো আমরা কোথায় চলে যাই, গাঠনিক সংকেতে চলে যাই। সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান হয় কত, +6 একটার জন্য। বুঝছো ভাই? হ্যাঁ, আমরা চলো গাঠনিক সংকেতে চলে যাই। লিখলাম গাঠনিক সংকেতটা, বুঝছো? সালফার কয়টা, দুইটা। সোডিয়াম দুইটা, অক্সিজেন কয়টা ভাই, তিনটা। অক্সিজেন আমরা দুইটা দিয়ে দিয়েছি, আরেকটাই দিয়ে দিই। এই সালফার দুইটা আছে না, তারা সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত থাকবে। কি দিয়ে? সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত থাকবে। ঠিক আছে, তোমাকে বলেছে এই সালফারটার জারণ মান কত, আমরা বের করব। ঠিক আছে, দেখো ইলেকট্রন দেই আমরা। হ্যাঁ, দুইটা, এটা অক্সিজেনের, তার সমযোজী বন্ধন গঠন করছে, তাই তো? এই বন্ধনটার নাম কি? সমযোজী। ঠিক আছে, সালফার কি বলতে পারবে, এই দুইটা ইলেকট্রন তার, এই দুইটা ইলেকট্রন তার, তাই তো? এখানে কি থাকবে, এক জোড়ার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকবে। এটার সাহায্যে সে কি করবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। দুইটা সালফার আছে না এখানে ভাই, সালফার কয়টা, দুইটা। একটা সালফার কি করবে, সালফার ডাইঅক্সাইড রূপে জারিত হবে, আরেকটা সালফার কি হবে, অধক্ষিপ্ত হবে। অধক্ষিপ্ত হবে ভাই, বুঝছো? যেটা অধক্ষিপ্ত হবে এটা জারণ মান -2, এই যেটা জারণ মান কত, -2। আর এইখানে জারণ মান এটার কত হবে ভাই, দেখবো আমরা, +6 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখে ফেলি। আর এটা এই বন্ধনটার নাম কি, সন্নিবেশ। সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক আছে, দেখো তাহলে আমরা সোডিয়ামের জারণ মান কত জানি, বলো না, +1। অক্সিজেনের জারণ মান কত, -2, এই লিখলাম -2। সোডিয়াম কত, +1। অক্সিজেন এটা কি, -2, এটা কত, -2। সোডিয়াম কত, +1। দেখো তাহলে সালফারের জারণ মান কত হবে, বলো না। দেখো তো, মাইনাস কত আছে, -2, -2 4, -2 6, -2 8, তাই তো? মাইনাসের 8 আছে, প্লাসের কত আছে 1 আর 1 2, তাহলে প্লাসের আর কত লাগবে, 6 লাগবে। ঠিক আছে ভাই, এই হচ্ছে সালফারের জারণ মান। কিভাবে হয় আসো আমরা বের করে ফেলি। সোডিয়াম কত, একটা আছে, +1 × 2। ঠিক আছে, বুঝছো ভাই? ওকে, সালফার একটার কত হবে, -2, -1 × 2। আরেকটা সালফার আমরা বের করব। অক্সিজেন তিনটা আছে, একটার -2, তাহলে তিনটার হবে -2 × 3 = 0। তাহলে কত হইল, +2 -2 সালফার -6 = 0, তাই না? তাহলে কত হইল ভাই, মাইনাসের কত, 2 আর 6, -2 -8 প্লাসের 2, তাহলে কত কত থাকলো আরো, -6। সুতরাং সালফারের জারণ মান কত হলো, সোডিয়াম থায়োসালফেট যৌগে +6 হলো। একটা সালফারের জারণ মান -2 আর একটা হচ্ছে +6। ঠিক আছে ভাই, চলো আমরা সোডিয়াম টেট্রাথায়োনেটে চলে যাই।
ঠিক আছে, এখানে কি একটার জারণ মান কত -2 আর একটার জারণ মান কত +6, এটাই আসবে ভাই। হ্যাঁ, সোডিয়াম টেট্রাথায়োনের যোগে সালফারের জারণ মান কত +6। ওকে, দেখো সালফারের যোজনী কত হতে পারে 2 4 6 আমরা দেখেছি। দেখো আমরা সোডিয়াম টেট্রাথায়োনেটে চলে যাই। সোডিয়াম টেট্রাথায়োনেট খেয়াল করো, Na2S4O6, এটা হচ্ছে কি ভাই সোডিয়াম টেট্রাথায়োনেট। বুঝো, সোডিয়াম টেট্রাথায়োনের যোগে সালফারের জারণ মান কত? ঠিক আছে, কত হওয়ার কথা ছিল দেখো না, অক্সিজেন কত -2 × 6 -12, সোডিয়াম কত +2 × 2 কত +2, তো লাগে কত সালফারের +10 লাগে। কয়টার জন্য? 4টার জন্য। একটার জন্য তাহলে কত +2.5, কিন্তু এটা কখনোই সম্ভব না। এই সোডিয়াম টেট্রাথায়োনেটও কি করবে ভাই, ব্যতিক্রম দেখাবে। লিখো, এটার সাথে নাম লিখো, সোডিয়াম টেট্রাথায়োনেট। বুঝছো? আমরা এবার এদের গাঠনিক সংকেতটা দেখবো কেমন হয়। NaO সালফার, পরে কি হবে, দুইটা, তিনটা, এই যে 4টা সালফার দিয়ে দিছি আমরা। ঠিক আছে, লাগবে কি 6টা অক্সিজেন। সোডিয়াম, এই যে একটা অক্সিজেন, এই যে সোডিয়াম। বুঝিও তাহলে কয়টা, 2টা সোডিয়াম হয়ে গেছে, 2টা অক্সিজেন দিছি, আরো 4টা অক্সিজেন লাগবে, তাই না? এই যে এখানে আমরা একটা অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন। ঠিক আছে, এটাতে দিলাম কি, এইখানে একটা অক্সিজেন, এইখানে একটা অক্সিজেন, এইখানে সালফার 2টা কি আছে ভাই, মুক্ত অবস্থায় আছে। 4টা সালফারের মাঝে 2টা সালফার মুক্ত অবস্থায় থাকবে ভাই, এই জন্য মুক্ত মৌলের জারণ মান কত হয়, 0 হয়। সোডিয়াম কি লিখবো, সোডিয়াম টেট্রাথায়োনেট। সোডিয়াম টেট্রাথায়োনের যৌগে কি হবে, 2টি সালফার পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, তাই তাদের জারণ সংখ্যা হবে কত 0। এই যে 2টা সালফার পরস্পরের সাথে কি আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। ঠিক আছে, 2টি সালফার পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, তাদের জারণ সংখ্যা হবে 0। অবশিষ্ট 2টি সালফার পরমাণুর জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। ঠিক আছে, আসো এগুলোর জারণ মান, সোডিয়াম কত +1, খেয়াল করো, আর এই স্ট্রাকচার গাঠনিক সংকেতগুলো শিখবা। +1, অক্সিজেন কত তাহলে -2, কত -2, এটা কত -2, সালফার কত 0, সমযোজী বন্ধনে আবদ্ধ আছে 2টা, হ্যাঁ 0। অক্সিজেন কত -2, কত -2 অক্সিজেন, -2 সোডিয়াম কত +1। তাহলে দেখো সালফারের জারণ মান কত হবে বলো, মাইনাসের কত আছে দেখো তো, 6 8, কি করলাম 2 4 6, -6 -8 -10 -2 -12 আছে, তাই না? সোডিয়ামের কত আছে ভাই +1 +1, তো +2, মাইনাসের আছে কত 12, প্লাসের আছে কত 2, আরো লাগবে কত 0 বানাইতে +10, +10 কয়টার জন্য, 2টার জন্য, একটার জন্য কত +5। এই সালফার একটার জারণ মান কত হবে ভাই +5। সোডিয়াম টেট্রাথায়োনের যৌগে সালফারের জারণ মান কত হবে +5 হবে একটার। ঠিক আছে, 4টা আছে, এখান থেকে 2টার হবে 0 0 আর 2টার হবে 5 করে, +5 করে। ঠিক আছে, ওকে। কত, একটার হচ্ছে কত 0 আর একটার 0, +5 আর একটারও হচ্ছে +5। ঠিক আছে ভাই, ওকে। দেখো জারণ মানটা বের করে ফেলি।
সোডিয়াম কত দুইটা আছে +1 ইন্টু 2, অক্সিজেন কয়টা আছে 6টা -2 ইন্টু 6, ঠিক আছে। সালফার কয়টা দুইটা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে 0 ইন্টু 2, ঠিক আছে। আর কি আছে 2 সালফারাস, ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে কত হইল +2 মাইনাস কত 12, ঠিক আছে, এটা তো 0 +2s ইকুয়াল 0। তাহলে কত হইল ভাই 2s মাইনাস 10 ইকুয়াল 0, সুতরাং s ইকুয়াল +5, ঠিক আছে। একটা দুইটার যদি 10 হয় তাহলে একটার হবে কত +5। ওকে, আমরা সোডিয়াম টেট্রাথায়োনেটও দেখে ফেললাম। আসো আমরা পারক্রমিক অক্সাইড দেখি। ব্যতিক্রম আছেই ভাই, কয়টা 4-5টা আছে, 3টা আমরা দেখে ফেলেছি। হ্যাঁ দেখো পারক্রমিক অক্সাইডে সোডিয়ামের জারণ মান, পারক্রমিক অক্সাইডে ক্রোমিয়ামের জারণ মান O5। এটা কি ভাই লেখো পারক্রমিক অক্সাইড। এই পারক্রমিক অক্সাইডে ক্রোমিয়ামের জারণ মান কত হওয়ার কথা ছিল ভাই +10 না, কারণ অক্সিজেন কত -2 ইন্টু 5 -10, ক্রোমিয়াম +10, কিন্তু হবে না ভাই, বুঝছো, কিন্তু হবে না। কেন হবে না ভাই? ক্রোমিয়ামের সর্বোচ্চ জারণ মানই হতে পারে কত +6 হতে পারে, কারণ কি ক্রোমিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা ভাই 6টা। কেমনে? ক্রোমিয়াম কত 24, আর্গন কত ভাই 18, এই যে 18, পরে কত দিব আমরা 4s1 3d5, 3d5 4s1, ঠিক আছে। জাইর ইলেকট্রন বিন্যাস এত ক্রোমিয়ামের 3d অরবিটালে 5টি ও 4s আর 1টি মিলে 6টি ইলেকট্রন সংখ্যা বোঝায়, কিন্তু তো এমনটা হবে না ভাই, তাই না? এমনটা হবে না। এটারও ক্রোমিয়ামের জারণ মানও হবে কত পারক্রমিক অক্সাইডে +6 হবে, আমরা দেখব। গাঠনিক সংকেতে চলে যাই। ক্রোমিয়াম, ঠিক আছে। অক্সিজেন কয়টা আছে ভাই 5টা আছে, এই যে 4টা দিলাম। এই অক্সিজেন গুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে, তাহলে কি হয়ে গেল পারক্সাইড, দুইটা পারক্সাইডে 4টা অক্সিজেন আর একটা দ্বিবন্ধন দিয়ে যুক্ত থাকবে, বুঝো। এই জন্যই হওয়ার কথা ছিল কত 10, তাই না? ক্রোমিয়ামের জারণ মান 5টা অক্সিজেনের 10, তাহলে ক্রোমিয়াম +10, 5টা অক্সিজেন -10, ক্রোমিয়াম +10 হবে না ভাই। হবে কি ক্রোমিয়ামে কি আছে দুইটা পারক্সাইড আছে, দুইটা পারক্সাইডের 4টা অক্সিজেন আছে, এক একটা যা পারক্সাইডের জারণ মান কত হয় -1 করে, বুঝছো ভাই? তাহলে -2 এই যে 1, -3 এই যে 1, -4 এটা কত -2 এই যে -6, তাহলে ক্রোমিয়ামের জারণ মান কত +6, ঠিক আছে ভাই। আসো কিভাবে বের করে দেখো, এইগুলি স্ট্রাকচার গুলো যদি গাঠনিক সংকেত গুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু ইজিলি, ঠিক আছে। পড়ছি ব্যতিক্রম আছে কয়টা ভাই 4টা দেখলাম। এই 4টা থেকে কি দেখলাম পারক্সো সালফিউরিক অ্যাসিড +6, সোডিয়াম থায়োসালফেট +5, সোডিয়াম টেট্রাথায়োনেট +6, পারক্রমিক অক্সাইডে ক্রোমিয়ামের জারণ মান +6, এমনি তো মনে রাখতে পারি, ঠিক আছে। যদি খ নম্বরে আসে তখন কিন্তু স্ট্রাকচার সহ পরে মান বের করবা। দেখো ক্রোমিয়াম, তাই তো। অক্সিজেন কয়টা আছে ভাই এখানে পারক্সাইড, দুইটা পারক্সাইডে 4টা অক্সিজেন আছে, তাই তো। এই যে দেখো 4টি অক্সিজেন পরমাণু 2টি পারক্সাইড বন্ধনে যুক্ত আছে, তাই না? 4টি অক্সিজেন পরমাণু যে 2টা পারক্সাইড বন্ধনে যুক্ত আছে, এগুলো জারণ মান -1 করে, তাহলে লিখবো -1 ইন্টু 4, আর একটা অক্সিজেনের জারণ মান কত হবে -1 ইন্টু কত লিখবো 1 ইন্টু -2, তাই তো।
ঠিক আছে, -1 ইন্টু -2 ইন্টু 1 দেখি ইকুয়াল 0। দেখো কয়টা আছে ভাই, 4টা আছে অক্সিজেন। একটার -1 হলে পারক্সাইড বন্ধন, দুইটা পারক্সাইড বন্ধনে 4টা অক্সিজেন আছে, যাদের প্রত্যেকের জারণ মান -1, যে -1 ইন্টু 4। আর অক্সিজেন একটা জারণ মান কত, -2 ইন্টু 1। তাহলে কত হইল, ক্রোমিয়াম প্লাসে মাইনাসে -4 -2 ইকুয়াল 0। তাহলে কত হবে, ক্রোমিয়াম -6 ইকুয়াল 0। সুতরাং ক্রোমিয়ামের জারণ মান কত হইল, পার ক্রোমিক অক্সাইডে ক্রোমিয়ামের জারণ মান হইল +6। এই যে আমরা লিখেছি +6। ঠিক আছে, ওকে। আরেকটা আছে মনে হয়, সেটার নাম কি, ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট চিনো ভাই? ম্যাগনেটাইট কি ভাই, লোহার একটা আকরিক। ম্যাগনেটাইট তাহলে কি, ক্রোমিয়ামের জারণ মান কত হলো ভাই, পার ক্রোমিক অক্সাইডে +6। মনে রাখো, এই ম্যাগনেটাইটে আসো, ম্যাগনেটাইট Fe3O4। এটার নাম কি ভাই, ম্যাগনেটাইট বা লোহার একটা আকরিক। ঠিক আছে, ম্যাগনেটাইট বা লোহার আকরিক। এটাকে যদি ভাঙি আমরা কি পাবো ভাই, দেখো ভাঙলে কি পাইতেছি, ফেরাস অক্সাইড পাইলাম, কি ফেরিক অক্সাইড, আয়রন ডাইঅক্সাইড, আয়রন টাইঅক্সাইড। দেখো আয়রন কয়টা ছিল, 3টা, এই যে একটা, এই যে 2টা, 3টা। অক্সিজেন ছিল কয়টা, 4টা, এই যে একটা, এই যে 3টা, 4টা মিলে গেছে, তাই না? খেয়াল করো, এক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হয় ভাই, বলো না? অক্সিজেনের জারণ মান কত হয়, -2। ফেরাস অক্সাইডটা দেখো, আয়রনের জারণ মান যদি 2 হয় তাহলে বলতে হয় আস, শেষে আস উচ্চারণ করতে হয়, ফেরাস। এক্ষেত্রে এখানে জারণ মান 3, তাই বললো ফেরিক। ঠিক আছে ভাই, দেখো -2, তাহলে আয়রন কত হবে, +2 লিখবো। আর এখানে অক্সিজেন কত, -2 ইন্টু 3, 3টার কত, -6। তাহলে এই 2টার জন্য কত হবে ভাই, 2টার জন্য হবে +6। এখানে একটার জন্য হবে কত, +2, তাই না? দেখো এখানে ফেরাস অক্সাইড, এটার নাম কি, ফেরাস অক্সাইড বলবো। ফেরাস অক্সাইডে আয়রনের জারণ মান কত হইল ভাই, +2। ফেরিক অক্সাইডে 2টার +6, তাহলে একটার কত হবে ভাই, একটার হবে +3, কারণ 2টার কত, +6, তাহলে একটার কত, +3। এটাকে তুমি কি বলবা, এটাকে বলবা ফেরাস অক্সাইড বা আয়রন ডাইঅক্সাইড, বলবা হচ্ছে ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইড। আর এটা কি ভাই, এই যেটা, এটা হচ্ছে ফেরাস অক্সাইড, আর এটা হচ্ছে কি ভাই, ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। ঠিক আছে, ম্যাগনেটাইটকে ভাঙলে ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড পাওয়া যায়। আমরা দেখলাম আয়রনের জারণ মান ফেরাস অক্সাইডে 2, ফেরিক অক্সাইডে 3। এই ছিল ভাই আমাদের জারণ বিজারণের নিয়ম থেকে, সাধারণ নিয়ম থেকে আজকের ক্লাসটি। যে ক্লাসে আমরা জারণ বিজারণের সাধারণ নিয়মগুলো দেখলাম, কিছু যৌগের জারণ মান নির্ণয় করা দেখলাম, এবং কিছু ব্যতিক্রমী যৌগেরও জারণ মান নির্ণয় করে দেখলাম। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।